বাকি সব অ্যাড হয়ে গেছে। চিনির বদলে আমি বাতাসা দিই। আর পরে দিলাম আরেকটা শুকনো লঙ্কা, আর তারপরে দিলাম হচ্ছে ইউপি মশলা, তারপর দিলাম হচ্ছে ঘি। এবার এটাকে ভালো করে কষাবো। এটাকে হয়ে গেলে তারপর এখানে গরম জলটা করে রেখেছি, এই জলটা সামান্য দেবো যতক্ষণ না মাংসটা আর চিকেনটা নরম হচ্ছে। কেমন হয়েছে বলো নানটা? খুব ভালো। ভালো হয়েছে? খুব ভালো। ভালো হয়েছে আয়ুষ? ভালো হয়েছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এটা ফেলে দাও। চিকেনটা কাকে মা বহু চিকেন খেয়ে দাও মা। মর্নিং অল এভরিওয়ান। আজকে হচ্ছে মঙ্গলবার বা টুইসডে। কালকে মানডেতে কোনো ব্লগ করি, তার যে করছি বিকজ আজকে একটা কথা বলার আছে। অনেকদিন ধরে না আমি শঙ্কটা বাড়াতে পারছি না, জানি না কেন। এটা কিছু একটা প্রবলেম আছে। বেশি জোরে শঙ্খ বাড়াতে গেলে আবার পেটে ব্যথা করছে, আর নয়তো কোনোরকমভাবে যখন চাপটা আমরা যখন উপর নিচ থেকে তো উপরের দিকে নিই শ্বাসটা, তো নিতে গিয়ে এখানটায় কষ্ট হতে পারে যে এখন অনেক কাজকর্ম চাপ এবং চিন্তা ভাবনা বা ওষুধপত্র খাওয়া থেকেও অনেক সময় এইগুলো হতে পারে। তো আমি সকালবেলা হলেই আমার ব্রেকফাস্টে যে শিয়া সিডটা থাকে তোমাদের বলেছি, তারপরে এছাড়া আর অনেক খাবার যেগুলোর মধ্যে আমি প্রোটিন জাতীয় জিনিসটা বেশি খাই না। আমি ক্যালসিয়াম এবং যেগুলোতে আর কি তোমার কি বলে কার্বোহাইড্রেট কম থাকে সেই ধরনের খাবার খাই। তো ব্যাপারটা হচ্ছে শক্তি কমে গেছে সেটাও নয়, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে এই পেটের এখানটায় ব্যথার জন্য। নিচে ঠিক তলপেটে যেখান থেকে আমরা শ্বাসটা নিই ওদিকে, সেই দিকটাই কষ্ট হচ্ছে। তাই জন্য আমি কদিন ধরে শঙ্কটা বেশ বাড়াতে পারলাম। আমি নিজে আজকে অনেকবার ট্রাই করলাম, কোনো না কোনোভাবে আমার ওই জায়গাটা দিয়ে ব্যথাটা হচ্ছে। আর ব্যথা হলে তখন স্বাভাবিক কোনো মানুষের পক্ষে সম্ভব না, যেহেতু কাজকর্ম করে খেতে হবে। বা এইটা আমি কাকে বোঝাবো? প্রত্যেকে দেখতে মানুষকে সব সময় ভালো লাগে, ভেতরে কি হয়েছে তার সেই মানুষটার প্রবলেম কি আছে সেটা বুঝে বলা প্রচণ্ডই শক্ত। অনেকেই তো ভাববে আমি শঙ্খ বাজাতে পারি, বাট কিছুদিন আগে পর্যন্ত তো আমি তো রোজই পুজো দিচ্ছি, তো শঙ্খ বাজাতে পারতাম, ভালোই পারতাম। পুজোর আগেও, দুর্গা পুজোর আগের বছর 2024-এ, তার আগেও ভালো শঙ্খ বাজাতে পারতাম, ঠিক আছে। তারপর কিছুদিন আগেও তো বাজালাম, ভালোই বাজালাম। তো ভাবছিল আর এই কটা দিন ধরে জানি না শঙ্খ বাজাতে গেলে প্রচণ্ড প্রবলেম হচ্ছে। আমার মনে হয় ছেলে মানুষদের শঙ্খ বাজানো উচিত নয়। ছেলেরা যদি শঙ্খ বাজায় তাহলে মেয়েরা শঙ্খ বাজাতে পারে না, যা মনে হয়। অনেক কিছুই মনে হয়, অনেক ব্যাপার আছে এই শঙ্খ বাজানোটা নিয়ে। আর ঘন্টাতেও আপত্তি আছে, ঘন্টাও নাকি বাজানো উচিত না মেয়েদের, যেহেতু ঘন্টার মধ্যে লক্ষ্মী যে ঘরের লক্ষ্মী বলি আমরা বাড়ি বউদের, সেই লক্ষ্মী তো ঘরে বিরাজ করেন। তো লক্ষ্মীর ভাসুর নাকি ওই ঘন্টার মধ্যে লুকিয়েছিলেন নাকি ছিল জানি না, এরকম ঘটনা শুনেছি ঠাকুরমশাইদের কাছে। এগুলো পৌরাণিক কাহিনী হচ্ছে, বলতে পারো একরকম মাইথোলজি ব্যাপার স্যাপার এগুলো। তো এই কথাগুলো একটা জিনিস দেখে আমার হাজব্যান্ড রোজই শঙ্খ বাজায় সকালবেলা। আমার মেয়ে এখন পাচ্ছে, ঠিক আছে, তার বিয়ে হয়নি, বাট আমি তো বউ, এই ঘরের লক্ষ্মী, তাই জন্যই মনে হচ্ছে আমার দ্বারা এই শঙ্খ বাজানোটা পসিবল হচ্ছে না। কারণ বাড়ির বউরাই শঙ্খ বাজিয়ে থাকে, আর বাড়ির বউদের হাত দিয়ে শঙ্খটা বাজানো উচিত বলে মনে হয়, ছেলেদের বাজানো উচিত নয়। জানি না তোমরা কে কি মাইন্ড করবে, কিন্তু ছেলেরা কখনো শঙ্খ বাজায় না। এই যে এই এসিটা দিয়ে আগের বছরে লাগানো হলো, এই বছরে এসিটা 1 বছর হলো, এখান দিয়ে আবারও জল বেরোচ্ছে। এর আগেবারও দেখিয়েছিলাম জল বেরোচ্ছিল কেরিয়ার কোম্পানির এসি, কাঁধে কাঁধে বাইরে আছে, জানি না কেরিয়ার কোম্পানি এসি। তো আমাদের লাগানোটা ভুল হয়েছে আই থিঙ্কস, নয়তো এই ময়লা আবার পড়েছে। যেহেতু বাচ্চারা এই ঘরটাতে বেশি থাকে, দেখেইছো আমার ছেলে মেয়ে এখানে কম্পিউটার আছে, স্টাডি টেবিল আছে, এখানেই পড়াশোনাটা বেশিরভাগ করে। তো হয়তো এখানে নোংরাটা বেশি ঢুকে যাচ্ছে, কারণ আসতে যেতে হচ্ছে, দরজা খুলতে হচ্ছে। তো রান্নার সময় যে কিচেনের জায়গাটা, ওইখানটায় কি হয়, ওখানে তো আমাদের কিচেন চিমড়ে লাগানোর প্যাসেজ নেই বা পারিনি। তো যাই হোক, যেই হোক কারণে হোক, ধুলো বালি যেই হোক হয়তো ঢুকছে। এই কিছুদিন আগে 1 মাসও হয়নি পরিষ্কার করে দিয়ে গেল, এই নিয়ে 2 থেকে 3 বার হয়ে গেল সার্ভিসিং।
এবার পয়সা দিয়ে হয়তো করাতে হবে, জানি না, ঠিক বলতে পারছি না, আমার হাজব্যান্ড জানে। কিন্তু আবার সার্ভিসিংয়ের লোকটাকে দেখা হয়েছে, শেষ ফ্রাইডেতে আসবে বলেছে, জানি না কি হবে। তোমরা বলো এরকম। আবার এইদিকে দেখো পাখা খুলে নিয়ে গেছে। পাখা ওই যে কি হয় না, যে গোল মতন ওটার কোনো একটা সমস্যা করছিল, ওটাকে কি বলে আমি জানি না, তোমরা জানো হয়তো, আমার মাথায় আসছে না, এখন পেটে আছে, মাথায় আসছে না। ওই গোল মতন ওটাকে খুলে নিয়ে গেছে, ডান্ডিগুলোকে খুলে দিয়ে। তো যাই হোক, ওটা এখন সারাই করে আসবে, তারপর পাখাটাই চলবে। এই হচ্ছে, এটা পুরোনো পাখা, আমাদের আগের বাড়ির পাখা ছিল, ওদের যে পাখাটা খুলে নেওয়া হয়েছে তার কারণে এই পাখাটা লাগানো হয়েছে। যাই হোক, আমাদের আগের বাড়ির পাখা লাগানো হয়েছিল, আর তার মধ্যে এসিটা এইরকম অবস্থা। মানে এই ঘরটা বেশি ইউজ হয়, এই ঘরেই সমস্ত কিছু খারাপ হয়েছে। আর ওই ঘরে তো এসিটা অনেকদিন আগে থেকে যেহেতু বন্ধ ছিল, সেরকমভাবে চালানো হতো না, ওখান থেকে গরম হাওয়া বেরোচ্ছে, এসি চালানো তো যায় না। ওখানে আমার হাজব্যান্ড এমনি জানলা দরজা খুললেই হাওয়া পাওয়া যায় যেত, এসি চালায় না। তো যাই হোক, আমরা এই ঘরে এসি চালিয়ে থাকি সবসময়, বেশিরভাগ টাইমটা। এখানে কম্পিউটার আছে, কম্পিউটারে যাই হোক কিছু দেখি বা কিছু কাজ করি, আমরা এসব করি। তো এই জন্যই বলছি যে এখানে যেখানটায় মানুষের কাজের দরকার না, সেখানে দেখবে কিছু একটা ঘটবে, হয় পাখা খারাপ হবে, নয় এসি খারাপ হবে। এরপর তো কারেন্টের বিল প্রচুর আসবে, গরম আসতে চলেছে, এখনই এসি চলছে। তো বলো এইরকম পরিস্থিতি, দেখো বালতি বসিয়ে রেখেছি, নিচে ন্যাকড়া পাতা রয়েছে, মানে এখানটায় জল পড়ে একসার কাণ্ড একেবারে। মানে এরকম লাইফে মানে ঘটেনি কোনো বছর, তা না। এই বাড়িতে আসার পর তো মানে নতুন নতুন অনেক কিছু দেখতে পাচ্ছি। উই পোকা, ঠিক আছে, সেকেন্ডটাও তোমাদের উই পোকাটা আমি দেখাবো, ঠাকুর ঘরে কোথায় কোথায় আছে, ঠিক আছে। তারপরে নতুন বাড়ি, কিন্তু তারপরে কিচেন চিমনি লাগানো হয়নি বলে চারিদিকে দেয়ালে এরকম হয়ে গেছে, ছিটছিট দাগ পড়ে গেছে। আমাদের আগের বাড়িতেও কিচেন চিমনি ছিল না, সেখানে এরকম ছিল না, যাই হোক এরকম দাগও হয়নি। আচ্ছা, সেকেন্ড অফ হচ্ছে তোমাদের কি বলবো, হ্যাঁ, এই যেমন এই যে এসিটা খারাপ হচ্ছে, পাখাটা এরকম ধুলো পড়ে কি হলো জানি না, বুঝলাম না। হঠাৎ করে সব কিছু এই বাড়িতে এসে না যত রকম নষ্টের গোড়ামিটা হচ্ছে, জানি না কেন। ওই দেখো এসি আবার বন্ধ হয়ে গেল কেন, মানে কি যে ডিফিকাল্টের মধ্যে রয়েছি, মানে এত ডিফিকাল্ট জিনিস ঘটছে আমাদের সাথে। তোমরা হয়তো ভাবো আমরা ব্লগ করি, দেখাই সব কিছু, আমরা মনে অনেক সুখে আছি, আমরা কেউ সুখে নেই, জানো তো। এই যে দেখো না, 24 ঘন্টা আমার মেয়ে ছেলেকে পাহারা দেওয়া, তা আমি সবসময় তো তোমাদের দেখাতে পারি না যে আমি কি করছি। সব কাজগুলো যদি তুলে ধরতাম তাহলে তোমরা ভাবতে যে আমি মনে কোনো কাজ করি বা হয় যেন ব্লগ করতে পারি না। কিন্তু কাজ করি বলেই কিন্তু আমি বাইরেও বেরোতে পারি না, আর এই যে এরকম পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছি, বুঝেছো। যদি কাজ বাড়িতে না করতাম, বাইরে করতাম না, অনেক বেশি ভালো থাকতাম, এই দুনিয়াটাকে আমাকে দেখতে হতো না। খাওয়া তো কখন হয়ে গেছে, কিন্তু তার মধ্যে এরকম এসির হাল, এরকম পাকার হাল। আর ওই ঘরে আমি যাব না, ও ঘরে এখন গরম, রোদ্দুর ঢুকছে, যেত সেই বিকেলের পর থেকে ঠান্ডা লাগবে, তখন যাব, হাওয়া আসবে, এখন আমি যাব না। তো বলো তো আমি ঘুমাতে পারবো কি করে? এই ঘুম আসছিল, মোবাইলেতে ঘুমিয়ে পড়েছিলাম কম্পিউটারতে, যাই হোক পাখাটা ঠিক করতে নিয়ে গেল। একটা কাজ হোক, এবার এসির লোকটাকে আবার ডাকতে হবে, আর ওই ঘরে এসিটাকেও একটু ঠিক করতে হবে। বুঝে উঠতে পারছি না এখানে কেন এরকম হচ্ছে। আগে তো এরকম হতো না, আগের বাড়িতে ছিলাম এরকম এত সমস্যা হতো না, সিরিয়াসলি। গুড মর্নিং অলিভিয়ান, তোর সঙ্গে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা দাস মাই ব্লগ। আজকে হচ্ছে তোমাদের ওয়েডনেসডে, তো ওয়েডনেসডে স্পেশাল আজকে কিছু একটা করতে চলেছি। তার আগে আমি করবো পুজো, তো পুজোর জন্য তৈরি করতে গিয়ে এখন আমার হাজব্যান্ড বললো তুমি একটু বসো, তারপরে আমি আসলে তারপর তুমি পুজোটা করো, ঠিক আছে? দেরি করেই করবো। কি নেমন্তন্ন কিসের কথা হচ্ছে? ও সরি, ভিয়েতনাম থেকে আমাদের দোকানের যে কাস্টমার অনেকেই তো বাইরে থাকে, এর আগেও একদিন বলেছিলাম তোমাদেরকে। তো এই কাস্টমারটা ভিয়েতনামে বেড়াতে গেছিলেন, ঠিক আছে, কেউ থাকে কিনা জানি না, উনি বেড়াতে গেছিলেন, সেখান থেকে চকলেট এনেছে অ্যান্ড কফি পাউচ এনেছে, যেগুলো কিনা আমাদেরকে দিয়েছে। হ্যাঁ, ফ্রিজ ম্যাগনেটেশন এনেছে, তো ভিয়েতনামের আর কি। তো আমাদের খুব ভালো লেগেছে। তো ওরা দেখ কফি দেখাবে, চকলেট গাইস, চকলেট আমরা খেয়ে দিয়েছি, এই যে এই দুটো আছে কফি।
আগে একবার আমেরিকা থেকে এসেছিল, ইউএসএ থেকে। তোমরা বুঝতে পারবে না কি ভাষায় লেখা। আর এটা এক্সপায়ারি অনেক দেরি আছে। আর এটা ইউএসএ থেকে এসেছিল, চকলেট এসেছিল, ইউএসএ থেকে চকলেট এসেছিল। তো সেগুলো আমরা খেয়েছি, তোমাদের শেয়ার করেছিলাম, মনে হয় মনে পড়ছে না ঠিক। তাই হোক, আর এটা ভিয়েতনাম থেকে এনেছে। তো কাস্টমার এসেছিল, সে দিয়ে গেছে, 2-3 দিন আগে দিয়েছে। আর আমার হাজব্যান্ড কালকে দিল আমাদেরকে এটা। তো আমি বিকেলবেলা একটা নতুন ডিশ বানাবো, কোল্ড কফি বানাবো ভেবেছি। আর তারপরে ম্যাগনেটটা দেখো, আমি আমার বার্থডেতে এটা আমার বন্ধু আমার গিফট দিয়েছিল, ভুটানের। আর এটা আমি এখন পেলাম। আমার ফ্রিজ ম্যাগনেটে অনেক স্টক আছে। ওখানে আমরা যখন গেছিলাম মন্দারমণিতে, শিশেল দিয়ে বানানো পিঙ্ক কালারের ছিল। তোমাকে বললাম না, তুমি নিলে না। এত সুন্দর সুন্দর লেখা ছিল, পিচ লেখা ছিল, এরকম লেখা ছিল। এই দেখো, সাপা, ভিয়েতনামটা বলে যাচ্ছে তো, চকমক করছে, বোঝা যাচ্ছে না। এক মিনিট, এই দেখো ভিয়েতনাম, সাপা ভিয়েতনাম লেখা আছে। এটা যে ম্যাগনেট, ফ্রিজ দেখে দেখে এদিকে। যেটা ভুটানের, ওটা বার্থডে গিফট আছে। আমার ফ্রিজ ম্যাগনেটে অনেক শখ। কিন্তু মানে আমাদের কাস্টমাররা আমাদের যেমন দিয়েছে, তো আমরাও চাই এরকম সেসব জায়গায় যেতে, গিয়ে এগুলো নিতে। বাট জানি না ভগবান কবে আমাদের বিদেশে যাওয়ার ব্যাপারটা ডিসাইড করবে এবং ঠিকঠাক করে বলবি কবে আমাদের বাইরের দেশে যেতে পারবো। আমার নিজের আঙ্কেল, মানে আমার কুটুতো কাকা, সেও বিদেশে থাকে, অ্যাব্রডে, বিকজ ইউএসএতে তার কাজের থ্রুতে সেখানেই এখন ওদের মানে ওখানকার নেবার্স হয়ে গেছে আর কি, ওখানেই থাকে। তো এখন আর ইন্ডিয়াতে ফেরে না, ইন্ডিয়াতে খুব কম আসে, অনেক ফ্লাইট চেঞ্জ করে করে আসতে হয়, টাইম লাগে। তো এখানে ইন্ডিয়াতে আসানসোলে আমার ওই দাদুর বাড়ি, মানে আমার নিজের দাদুরা 4 ভাই, তার মধ্যে সেজ দাদুর ঘরের ছেলে উনি। তো উনিও আসেন না, ওনার মানে ওয়াইফকে নিয়ে উনি ওখানে সেটেল হয়ে গেছে ইউএসএতে। এবং আমার যে 2 ভাই আছে খুঁটুতো, ওরাও ইঞ্জিনিয়ার। চলো দেখতে থাকো আজকে ব্লগটা। এগুলোর মধ্যে কী কী দিয়েছি তোমাকে বলে দিচ্ছি। জায়ফল, জায়ত্রী, বড় এলাচ, ছোটো এলাচ, এছাড়াও রয়েছে শাহজিরে, শাহমরিচ, এসব দেওয়া হয়েছে। একটু খোয়া ক্ষীর বা দুধ অ্যাড করতে পারো পোলাওতে। আর ঘি তো দিতেই হবে গরম মশলা হিসাবে। আদা দিয়েছি, এছাড়া দিয়েছি কাজু কিশমিশ সমস্ত। আর দিয়েছি তোমাদের হচ্ছে মিষ্টিটা যদি বেশি খাওয়া হয় না, তাই মিষ্টিটা বেশি দেওয়া হয় না। আমার পোলাও রেডি, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে পোলাওটা করলাম। এখানে এর ভেতরে আমি আগে ঘিটা মাখিয়ে নিয়েছিলাম, সসপ্যানে করেছিলাম, হাঁড়িতে তারপরে এর মধ্যে সসপ্যানের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে পোলাওটা ঝরঝরে হওয়ার জন্য এভাবে চারিদিকে ঘি মাখিয়ে দিয়ে এটার মধ্যে আমি পোলাওটা রেখেছি। তো বলেই দিলাম এর মধ্যে কী কী দিয়েছি। খোয়া ক্ষীর, কাজু, তোমরা ইচ্ছে করলে পেস্তা, আলমন্ডও দিতে পারো, ঠিক আছে। তো এগুলো দিয়েছি, আলমন্ড, ওয়ালনাট অ্যান্ড ক্যাজু নাট যেমন দিয়েছি, এগুলো দিয়ে করেছি। আর এর মধ্যে তেজপাতা জলের মধ্যে, গরম জলের মধ্যে দিতে হয়। তো তেজপাতা যেগুলো দেখালাম, শাহজিরে, গোলমরিচ, শাহজিরে, হ্যাঁ, অ্যান্ড জাফরান, জয়ত্রী, অল এভরিথিং, গোটা গরম মশলার মধ্যে যেগুলো থাকে। তো দারচিনি, লবঙ্গ সব কিছু দেওয়া হয়েছে। তো দিয়ে এটা করা হয়েছে। আর সঙ্গে তো ঘি তো দিতেই হবে, পোলাও মানে ঘি। আর আমাদের এটা জন্মান্তর ধরে দেখে এসেছি, যখন আমার দিদিমার করতো পিতলের হাঁড়িতে করতো, তো কাঠের জালে করতো পোলাওটা রান্না। তো আমরা জানি না, তাদের হাতে টেস্টটা অন্যরকম ছিল। এখনকার দিন যতই করছে তত টেস্টটা আগের মতন আর নেই, যাই বলো। এরপরে আমি এখন বানাবো চিকেনের একটা রেসিপি। তো আগে এটা করে নিলাম,
এবার চিকেনটা ম্যারিনেট করব, করে রেখে ভালো করে ধুয়ে ম্যারিনেট করে দেন তারপর আমি চিকেনে যেগুলো আইটেমগুলো লাগে সেগুলো পরপর সাজিয়ে নেব, তারপর চিকেনটা রান্না করব। আজকে লাঞ্চের মেনু হচ্ছে বাসন্তী পোলাও আর সঙ্গে চিকেন। আমি মাটন করতাম, যেহেতু আমার ছেলে মেয়ে মটন খায় না, আমাদের দুজনের জন্য মটন, আমাদের দুজনের চিকেন, এরকমভাবে তো হয় না, তাই চিকেনটাই আনা হয়েছে। তো আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি অ্যাড করেছি হচ্ছে টক দই, সামরি সাজিয়ে ওই মশলাগুলো প্রত্যেকটা, এবং গোলমরিচের গুঁড়ো, তার সঙ্গে তেজপাতা দেখতে পাচ্ছ রয়েছে, কাজু গুঁড়ো রয়েছে, কাজু বাটা বা কাজু গুঁড়ো দিতে পারো, জিরে ধনে আদাগুলো দিয়েছি। এইটা দিয়ে এখন ম্যারিনেট করে রাখবো। আর একটু নুন এখন দেবো না, কষানোর সময় নুনটা দেবো, আর হলুদ দিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি। এটা ভালো করে ম্যারিনেট করে এখানে আধা ঘন্টা রেখে দেবো। তো 30 মিনিটস রাখার পর আফটার মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে তেলের মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, মানে পেঁয়াজ বাট, অনিয়ন পেস্ট, গার্লিক পেস্ট অ্যান্ড গার্লিক পেস্ট, এই দুটো দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে তারপর ম্যারিনেট করা এই চিকেনটা দিয়ে ভালো করে প্রিপারেশন করব। এটা এক ধরনের ধনিয়া চিকেন বলতে পারো, আবার একদিকে দহি চিকেন বলতে পারো, এক একটা নাম এক এক রকমভাবে হয়। তো আমি এটাকে নাম দিচ্ছি দহি অ্যান্ড ধনিয়া চিকেন। আমার পেঁয়াজ ঘষা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি পেঁয়াজটা ঘষিনি, সরি, আমি এটাকে পেস্ট করে নিয়েছি মিক্সারে। তো পেঁয়াজ এবং যেটা গার্লিক মানে রসুনটাও করে নিয়েছি। আমি দিয়েছি সয়াবিন অয়েল, তার মধ্যে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে তারপর আমি চিকেনের যে ম্যারিনেট করা চিকেনটা আর কি তো দিয়ে দেবো। এরপরে এর মধ্যে আর কি কি অ্যাড করব সেটা পরে দেখিয়ে দেবো ধাপে ধাপে। এর মধ্যে আমি অ্যাড করলাম হচ্ছে নুন, চিকেনটা তো অ্যাড দিয়ে দিলাম, যেহেতু পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসেছিলো, তার মধ্যে আমি চিকেনটা দিয়ে দিয়েছি, ম্যারিনেট করা চিকেনটা। আর চিকেনটা কী কী দিয়ে ম্যারিনেট করেছি আরেকবার যদি জানতে চাও আমি পরে একবার বলে দেবো। আর পোলাওটা তো কীভাবে করেছি বলেছি, তাও আর একবার বলে দেবো। পোলাওয়ে কোনো ম্যারিনেট করার ব্যাপার থাকে না, এত কিছু ঝামেলা থাকে না পোলাও। আমি একদম সিম্পল প্রসেসে পোলাওটা করি। মধ্যে একটু দিলাম হানি, মধ্যে দেয় এই যে হানি ছিল, তো একটু হানি দিলাম। উপরের মধ্যে দেব এই মশলা, যেটা হচ্ছে ইউপি মশলা, তিলের টেস্ট লাগে খুব খেতে, তো এটা দেবো। তারপর দেবো হচ্ছে একটু সামান্য ঘি, আর দেবো একটু চিনি, তারপর ভালো করে কষাবো। মধ্যে বাকি সব অ্যাড হয়ে গেছে। চিনির বদলে আমি বাতাসা দিই, আর পরে দিলাম আরেকটা শুকনো লঙ্কা, আর তারপরে দিলাম হচ্ছে ইউপি মশলা, তারপর দিলাম হচ্ছে ঘি। এবার এটাকে ভালো করে কষাবো। এটাকে হয়ে গেলে তারপর এখানে গরম জলটা করে রেখেছি, এই জলটা সামান্য দেবো, যতক্ষণ না মাংসটা আর চিকেনটা নরম হচ্ছে। এই দেখো আমার কষানো চিকেনটা এরকম দাঁড়িয়েছে গিয়ে। চিকেন যদি নরম হয়ে যায় তাহলে জল অ্যাড করবো না, এরকমই থাকবে, আর যদি না নরম হয় তাহলে জল অ্যাড করবো। আর এই দেখো আমার পোলাও পুরো ঝরঝরে হয়ে গেছে একেবারে। তো দুটো রেসিপি আমার ডান। দুটো রেসিপি আমার ডান। এরপর যদি বলো আর একটু কিছু করতে পারতে, রায়তা বানাতে পারতে, হ্যাঁ বানাতেই পারতাম, বাট শশা নেই, তো কিউকাম্বার নেই, যেহেতু রায়তা বানানোর কোনো ব্যাপারই নেই, ডাজ নট ম্যাটার। শুধু পেঁয়াজটা কেটে নেব, অনিয়নটা, বাট টেস্ট সিম্পল। এই দেখো আমাদের লাঞ্চ চলে এসছে। এই যে কষা কষা চিকেন, যেটা আর কি বললাম দহি অ্যান্ড ধনিয়া চিকেন, কিন্তু এটা মনে হচ্ছে না দেখে কষা চিকেনই মনে হচ্ছে। এই যে দিয়া অলরেডি খেয়েছে তার আগে, আর এটা আয়ুষের। আমার তো ভালোই লেগেছে, তোমরা দাও রিভিউটা কেমন হয়েছে আয়ুষ? তো আয়ুষ বলছে ভালো হয়েছে, দিয়া কেমন হয়েছে? ভালোই হয়েছে, ভালো হয়েছে বলছে। তো আমি খেয়ে দেখি কেমন হয়েছে। আমি আগে খেয়েছি বলে আমি বলতে পারছি।
খাচ্ছি নাহলে আমি এখন খেয়েই বলতাম। আমি একটু আলু চচ্চড়ি করেছি, কারণ চিকেনটা বেশি নেই। এখানে আমি নানটা ভাজবো, যে তেল রয়েছে, আর এর মধ্যে চিকেনটা রয়েছে। দেখিয়ে দাও চিকেনটা, দেখাবো ওরা। হ্যাঁ, চিকেনটা রয়েছে, দেখো একটু ঝোল দিতে হয়েছে, বললাম না ঝোল লাগবে তখন ভাত দিয়ে খাবে। তো ঝোল, হ্যাঁ এবার তেল ঢালো, ভালো এই তেলটাকে দাও তো ভালো আছে। নাটক লাগবে এইটা না, মানে ওরকম পরোটার মতন হবে, একটু মানে লুচির মতন তেলটা লাগবে, হ্যাঁ ফুলবে না জিনিসটা। আর এই হচ্ছে চচ্চড়ি, তো ঢাকি। এই খুন্তিটা নাও, খুন্তিটা নিয়ে নাও। তো হচ্ছে আজকের রান্না। হ্যাঁ আমি বেলাগুলো দিচ্ছি, বেলে রেখেছি। কি কি দিয়েছিলাম 1 মিনিট আস্তে কথা। এর মধ্যে দিয়েছি ময়দা দিয়ে করেছে এগুলো। তো এগুলো দিয়েছি হচ্ছে, হ্যাঁ তেল দিয়ে ময়ন দিতে হয়, তো সবাই জানো। সারা নুন, তেল আর বেকিং পাউডার আর দই দিয়েছি, টক দই দিয়ে মেখে রেখে দিয়েছিলাম মন্ড করে। তারপরে এটাকে বেলে এখন ভাজবো। এই হলো আমাদের নান, আলু চচ্চড়ি আর এই যে চিকেন নান। এই যে ওখানে নান রয়েছে, এই যে খাচ্ছে নান, আর দিয়া খাচ্ছে হচ্ছে ভাত। বাবা আলু দাও না। কেমন হয়েছে বলো নানটা? খুব ভালো, ভালো হয়েছে, খুব ভালো, ভালো হয়েছে আয়ুষ? ভালো হয়েছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এটা ফেলে দাও। চিকেনটা কালকে মা চিকেনটা মা